আসসালামু আলাইকুম। গল্প পাঠে আজকে আপনাদের সাথে আমি আছি আমিনুর রহমান খান। আমি পাঠ করব প্রয়াত হুমায়ুন আহমেদ স্যারের ছোট গল্প বেবি রুথ। আমার পাশের ঘরের বাসিন্দা ৭০ বছরের বুড়ি এলিজাবেথ অ্যান্ডারসন একটা সাপ কিনে এনেছে। সে নাকি পুষবে। প্রথমে প্রথমে খবরটা বিশ্বাস করিনি। বুড়ির ঘরে ঢুকতেই দেখি সত্যি সত্যিই সাপ। চৌকো ধরনের কাচের বাক্সে অজগর সাপের মতো দেখতে প্রকাণ্ড এক সাপ কুণ্ডলি পাকিয়ে আছে। আমেরিকানদের কোনো কাণ্ডকারখানায় অবাক হব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। সিদ্ধান্ত ভুলে হতম্ব হয়ে তাকিয়ে রইলাম। বুড়ি হাসি মুখে বলল, কত দিয়ে কিনেছি বলো তো? আমি শীতল গলায় বললাম, এই সাপ তুমি কিনে এনেছো? হ্যাঁ, বিনা পয়সায় আমাকে কে দেবে? আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। পাশের ঘরে অজগর সাপ বাস করবে ভাবতেই বুক শুকিয়ে আসছে। এ কী যন্ত্রণায় পড়লাম! আহমেদ, তুমি কি ভয় পাচ্ছ? ভয় না পাওয়ার কোনো কারণ আছে কি? অবশ্যই আছে, নির্বিষ সাপ। তুমি ওর গায়ে হাত দাও, দেখবে কিছুই করবে না। ওর স্বভাব চরিত্র শান্ত ধরনের। দাও, গায়ে হাত দাও। আমি শুকনো গলায় বললাম, তুমি কিছু মনে করো না। সাপের গায়ে হাত দিতে আমার ইচ্ছে করছে না। বুড়ি উজ্জ্বল চোখে বলল, কত সস্তায় কিনলাম তোমাকে বলি, মাত্র $20। অবশ্যই এই $20 কাচের বাক্সটা পড়ছে না। বাক্স ফেরত দিতে হবে। বাক্স ফেরত দিলে সাপ রাখবে কোথায়? পোষা সাপ তো ঘুরে ফিরে বেড়াবে। বলো কি! আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেল। কি সর্বনাশের কথা! আমি শুকনো গলায় বললাম, বাড়িওয়ালি কি তোমাকে সাপ পুষতে দেবে? অবশ্যই দেবে। তার সঙ্গে রুমিং হাউস ভাড়া নেবার সময় যে কন্ট্রাক্ট হয়েছিল তাতে কোথাও লেখা নেই সাপ পোষা যাবে না। তাই বুঝি? হ্যাঁ, তাই। তোমরা তো কন্ট্রাক্টে কি লেখা থাকে না পড়েই সই দিয়ে দাও। ভালো মতো পড়ে তারপর সই দিতে হয়। ধরো, এখন যদি তুমি সাপের ভয়ে বাড়ি ছেড়ে দিতে চাও, তোমাকে 6 মাসের ভাড়া পেনাল্টি হিসেবে দিতে হবে। এই কথা লেখা আছে? অবশ্যই লেখা আছে। 6 পয়েন্টের টাইপে লেখা, চোখে না পড়ার মতো। মাথায় হাত দিয়ে বসে পড়া ছাড়া আমার গতি রইল না। ক্যাম্পাসের কাছে এবং অসম্ভব সস্তা দেখে এই রোমিং হাউসে থাকছি। একতলায় বাড়িওয়ালি, দোতলায় 5টি রুমে আমরা 5 জন। শুধু শোবার ব্যবস্থা, রান্নার ব্যবস্থাও নেই। খাওয়া দাওয়া সেরে রাতে এসে ঘুমিয়ে থাকা। এর নাম রুমিং হাউস। আমি থাকি বাথরুমের মুখোমুখি ঘরে। আমার পাশের ঘরে থাকে ভারতীয় ছাত্র অনন্ত নাগ। একটা করিডরের মতো আছে। করিডরের ওপাশে ফিলিপিনো ছাত্রী তোহা। তার দিকে তাকালে আপনা থেকেই দীর্ঘ নিঃশ্বাস উঠে আসে। তোহার পাশের কামরায় থাকে কোরিয়ান ছাত্র হান। ইয়েস এবং নো ছাড়া অন্য কোনো ইংরেজি শব্দ সে গত 6 মাসে শিখতে পারেনি, এরকম ধারণা প্রচলিত আছে। হানের মুখোমুখি ঘরটায় এলিজাবেথের বাস। এতদিন এলিজাবেথ একাই থাকত। এখন এলিজাবেথের সঙ্গে থাকবে এক প্রকাণ্ড সাপ, যার নাম মেক্সিকান পাইথন। বিপজ্জনক জীবজন্তু পোষার ব্যাপারে আমেরিকানদের নামডাক আছে। এদেশে বেশ কিছু মানুষ আছে যারা কাচের বোতলে ব্ল্যাক উইডো মাকড়সা পোষে। এই মাকড়সাগুলো ভয়ঙ্কর বিষাক্ত। মানুষকে কামড়ানো মানেই মৃত্যু। যারা এদের পোষে তাদের ক্লাবের মতো আছে, ব্ল্যাক উইডো ক্লাব। সেই ক্লাব থেকে নিয়মিত পত্রিকা বের হয়। অনেকের আছে বিষাক্ত সাপ পোষার হবি। কুমির পোষা তো স্বাভাবিক ব্যাপার। কবে যেন পত্রিকায় পড়লাম পোষা কুমির কামড়ে ঠ্যাং খেয়ে ফেলেছে। আমেরিকান ছোট বড় সব শহরেই পেট হাউস আছে, যেখানে তক্ষক থেকে শুরু করে মাকড়সা পর্যন্ত কিনতে পাওয়া যায়। বুড়ি সাপ কিনে আনার পর রোমিং হাউসের সদস্যদের মধ্যে বিষাদের ছায়া নেমে এলো। কেউ বাড়ি ছেড়ে যেতে পারছে না, আবার থাকতেও ভরসা পাচ্ছে না। প্রথম রাতে আমার এক ফোঁটা ঘুম হলো না। এদেশে মশারি বলে কিছু নেই। মশারি থাকলে মশারি ফেলে খানিকটা নিশ্চিন্ত বোধ করতাম। সারা রাত বিছানায় বসে পার করে দিলাম। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল, এই বুঝি মেক্সিকান পাইথন গা বেয়ে উঠে আসছে। দ্বিতীয় দিনের ঘটনা। ফিলিপিনো তরুণী তোহা বাথরুম থেকে চেঁচিয়ে কি যেন বলতে লাগলো। তার নিজস্ব ট্যাগালগ ভাষা। আমরা কিছুই বুঝছি না। তবে চিৎকারের ধরন দেখে মনে হচ্ছে, বাবারে, মা রে, খেয়ে ফেললো রে। দরজা ভেঙে ভেতরে ঢোকা হবে কিনা যখন ভাবা হচ্ছে, তখন তোহা নিজেই দরজা খুলে ঝড়ের বেগে বের হয়ে এলো। গায়ে কাপড়ের বংশও নেই। তোহা হড়বড় করে বলল, আমি শাওয়ার নেওয়ার জন্য বাথটবে নেমেই দেখি পানিতে গা ডুবিয়ে মেক্সিকান পাইথন শুয়ে আছে। অনন্তনাগ দাঁত বের করে বলল, দয়া করে ঘটনাটা আরেকবার বলো। কাপড় পরার জন্য ব্যস্ত হওয়ার দরকার নেই। বিনা কাপড়েই তোমাকে ভালো দেখাচ্ছে। আমার কথা বিশ্বাস না হলে অন্যদের জিজ্ঞেস করো। তোহা একটা ঘোরের মধ্যে ছিল।
সম্বিত ফিরে পেয়ে ছুটে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। অনন্ত নাগ বলল, ঘরে একটা সাপ থাকা নেহায়েত মন্দ না। কি বলো তোমরা? সাপ না থাকলে এই জিনিস দেখতে পেতে? আমাদের দিন এবং রাত কাটতে লাগলো দুঃস্বপ্নের মধ্যে। সাপটাকে অদ্ভুত অদ্ভুত জায়গায় পাওয়া যেতে লাগলো। হান একদিন ওভারকোট গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। হঠাৎ তার মনে হলো গা বেয়ে হরহর করে কি যেন নেমে যাচ্ছে। অনন্তনাগ এক রাতে জেগে উঠে দেখে সে কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে। তার হঠাৎ মনে হলো আমেরিকায় তো কোলবালিশ থাকার কথা না। তারপরই তার বিকট চিৎকার শোনা যেতে লাগলো। আমরা অতিষ্ঠ হয়ে উঠলাম। একমাত্র এলিজাবেথেরই কোনো বিকার নেই। সাপ যতই যন্ত্রণা করে সে ততই মধুর ভঙ্গিতে বলে, মাই নটি গার্ল, মাই নটি গার্ল। নটি গার্ল বলার কারণ সাপটি স্ত্রী জাতীয়। বুড়ি তার নটি গার্ল নিয়ে নানা ধরনের আহ্লাদও করতে লাগলো। সেই আহ্লাদের একটা নমুনা হচ্ছে ইন্স্যুরেন্স। সাপের জন্যেও যে ইন্স্যুরেন্স কিনতে পাওয়া যায় তা আমাদের জানা ছিল না। এই বিচিত্র দেশে সবই সম্ভব। আমি ঠিক করে ফেললাম 6 মাসের পেনাল্টি দিতে হলেও আমি এই রুমিং হাউসে থাকবো না। সারাক্ষণ আতঙ্কের মধ্যে বাস করা যায় না। অনন্তনাগ এবং হানেরও একই মত। শুধু তোহা বলল, সাপটা বড় হলেও তার মুখটা ছোট। সেই ছোট মুখ দিয়ে সাপটা তাকে গিলে খেতে পারবে না। কাজেই অসুবিধা কি, থাকুক না। অবিশ্বাস্য হলেও সত্যি যে মাসখানেক যেতেই আমাদেরও তোহার মতোই মনে হতে লাগলো সাপ এমন ভয়াবহ কিছু না, বরং প্রাণী হিসেবে বেশ মজার। সরীসৃপ জাতীয় প্রাণীর মস্তিষ্ক অতি ক্ষুদ্র হয়। সে কারণে তাদের বুদ্ধিবৃত্তি নিম্ন পর্যায়ের হওয়ারই কথা। দেখা গেল আমাদের এই সাপের বুদ্ধিবৃত্তি বেশ উচ্চ পর্যায়ের। সে টিভি দেখে। আমাদের মধ্যে একমাত্র তোহার ঘরেই টিভি আছে। টিভি অন করা মাত্র মেক্সিকান পাইথন উপস্থিত হয়। সুবিধামতো একটা জায়গায় সে কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকে। যতক্ষণ টিভি চলে ততক্ষণ সেখান থেকে নড়ে না। তোহার ধারণা, টিভির কিছু বিশেষ বিশেষ প্রোগ্রাম, যেমন বার্নি মিলার, থিজ কোম্পানি, তার খুব পছন্দ। এই সময় তাকে বেশ উত্তেজিত মনে হয়। ফোঁস জাতীয় শব্দ করতে থাকে। এলিজাবেথ তার পোষা সাপের নাম রাখল রুথ। রুথ বলে ডাকলে সে অবশ্যই ছুটে উপস্থিত হয় না, তবে মেঝেতে আঙুল দিয়ে কয়েকবার টোকা দিলেই ছুটে আসে। রুথের রসবোধ বেশ প্রখর বলেই আমাদের মনে হলো। তার রসবোধের উদাহরণ না দিলে ব্যাপারটা বোঝা যাবে না। ধরা যাক বাইরের কোনো গেস্ট এসেছে। পা নামিয়ে বসে জমিয়ে গল্প করছে। তার নজর এড়িয়ে ধীরে ধীরে তার দিকে অগ্রসর হবে। তার পায়ের কাছে এসে হঠাৎ নিমিষের মধ্যে গেস্ট বেচারার দুপা তার শরীর দিয়ে জড়িয়ে ফেলবে। গেস্ট বেচারা ভয়ে আতঙ্কে যতই চেঁচাবে আমরা ততই হেসে ওর গায়ে গড়িয়ে পড়ব। অন্যান্য প্রাণী পোষার চেয়ে সাপ পোষার ঝঞ্ঝাট অনেক কম। এ সত্যও সহজেই টের পেলাম। তাকে খাওয়ানোর যন্ত্রণা নেই। সপ্তাহে একদিন সে একটা ইঁদুর খায়। সেই ইঁদুর আমাদের খাওয়াতে হয় না। আমরা তাকে পেট শপে নিয়ে যাই। পেট শপের কর্মচারীরা খাইয়ে দেয়। বিনিময়ে $1 দিতে হয়। চমৎকার ব্যবস্থা। স্প্রিং কোয়ার্টার শেষ হবার আগে আগে রুথ উধাও হয়ে গেল। আমরা খোঁজাখুঁজির চূড়ান্ত করলাম। লাভ হলো না। রুমিং হাউসের সদস্যদের যে কি পরিমাণ মন খারাপ হলো বলার মতো না। সবচেয়ে মন খারাপ করলো তোহা। প্রায় নাওয়া খাওয়া ছেড়ে দেওয়ার মতো অবস্থা। সে গির্জায় মোম জ্বালিয়ে এলো। রুথ ফিরল না। রুথের উপস্থিতিতে যেমন অভ্যস্ত হয়েছিলাম, অনুপস্থিতিতেও একসময় অভ্যস্ত হয়ে গেলাম। রুমিং হাউসের সদস্যদের মধ্যে হান চলে এলো নিজের দেশে। হানের জায়গায় থাকতে এলো আমেরিকান ছাত্র কার্ল। তোহা এক আমেরিকান কোটিপতিকে বিয়ে করে চলে গেল আটলান্টায়। দিন আগের মতোই কাটতে লাগলো। বুড়ি এলিজাবেথ ব্যঞ্জো নামের একটা বাদ্যযন্ত্র কিনে নিয়ে এলো। সময়ে অসময়ে সে যন্ত্র বেজে ওঠে। বিরক্তির এক শেষ। আমার কোয়ার্টার ফাইনাল মাথার ওপর। দম ফেলার সময় নেই। বেবি রুথের কথা আমরা ভুলে গেলাম। মনে রাখার ক্ষমতার মতো ভুলে যাওয়ার ক্ষমতাও মানুষের অস্বাভাবিক। এক সন্ধ্যায় পড়ার টেবিলে উবু হয়ে কোয়ান্টাম মেকানিক্সের একটি জটিল সমাধান করার চেষ্টা করছি। একবার এক এক উত্তর হচ্ছে। নিজেকেই নিজে গাধা বলে গালাগালি করছি। তখন বিকট হইচই শুরু হলো। বড় ধরনের ভূমিকম্প হলে সবাই যেমন একসঙ্গে চেঁচাতে থাকে সেরকম অবস্থা। বই বন্ধ করে বাইরে এসে থমকে গেলাম। রুথ ফিরে এসেছে, তবে একা ফেরেনি। তার সঙ্গে কিলবিল করছে গোটা বিশেক সাপের ছানা। সবকটি প্রায় 1 ফুটের মতো লম্বা। বোঝাই যাচ্ছে রুথ কোথাও গিয়ে ডিম দিয়েছে। বাচ্চা ফুটিয়ে তাদের খানিকটা বড় করে নিয়ে এসেছে আমাদের দেখাতে। সাপের ছানাগুলো ঘরময় ছড়িয়ে পড়ল। আমরা সবাই বিছানায় পা উঠিয়ে বসে ঠকঠক করে কাঁপছি। এলিজাবেথ নিজে হেল্প হেল্প বলে চিৎকার করে গলা ভেঙে ফেলল। বাড়িওয়ালি দমকল বাহিনীকে টেলিফোন করলো আমাদের উদ্ধার করার জন্য। দমকল বাহিনী সঙ্গে সঙ্গে এলো।
সাপ ধরার কলাকৌশল তাদের জানা নেই। তারা খবর দিয়ে অন্য কাদের যেন আনলো। সাপ ধরে ধরে পলিথিনের ব্যাগে ভরা শুরু হলো। রুথ কোনো রকম প্রতিবাদ করলো না। সে হয়তো গভীর ভালোবাসায় তার বাচ্চাগুলোকে আমাদের দেখাতে এনেছিল। বেচারি জানে না, মানুষ শুধু মানুষের ভালোবাসায় গ্রহণ করতে পারে, অন্য কারো ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা মানুষের নেই। গল্পটা শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, সম্ভব হলে শেয়ার করবেন। আপনাদের পছন্দের কোনো গল্প যদি থাকে আমার কণ্ঠে শুনতে চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।